তো আমরা আজকে পড়ব বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গৃহ প্রবন্ধটি। গৃহ একটি প্রবন্ধ। আমরা এর আগে কয়েকটি গল্প পড়েছিলাম। গল্প হচ্ছে কাহিনী থাকবে, চরিত্র থাকবে। গল্প, কাহিনী বা কিচ্ছা বা চরিত্রের মধ্য দিয়ে আমরা যে কিছু বক্তব্য তুলে ধরবো, লেখক কিছু বক্তব্য তুলে ধরেন, কিন্তু তার পেছনে কিছু কাহিনী থাকে, কিচ্ছা থাকে, কিছু চরিত্র থাকে, সেই চরিত্রগুলো কিছু ঘটনা ঘটায়, এর মধ্যে কাহিনী হয়। আর প্রবন্ধ হচ্ছে প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা। প্রবন্ধে কোনো একটি বিষয় লেখক যুক্তি সহকারে উপস্থাপন করেন গদ্যে। তাহলে প্রবন্ধ আসলে এক ধরনের রচনা। আমরা যেরকম যে রচনা লিখি, রচনা বলতে আবার যে কোনো কিছু তৈরি করা বা বানানো বোঝায়। সে একটি গৃহ রচনা করলো, সে একটি চিত্র রচনা করলো। রচনা করা আবার তৈরি করা বা বানানো, কেমন? তো প্রবন্ধ বলতে হলো প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা, অর্থাৎ একটি মাত্র নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কোন লেখক তার যুক্তি দিয়ে যখন বিষয়টিকে উপস্থাপন করে, তখন তাকে বলা হয় প্রবন্ধ। তো গৃহ একটি প্রবন্ধ। এই প্রবন্ধটি নেওয়া হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডের সর্বশেষ প্রবন্ধ, এর সংক্ষিপ্ত রূপ। তাহলে এই কথাগুলো তোমাদের বইয়ে নেই। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর গদ্য গ্রন্থের প্রথম খণ্ডের সর্বশেষ প্রবন্ধ হচ্ছে গৃহ। তো গৃহ প্রবন্ধে যাওয়ার আগে আমাদের বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে একটু জানা দরকার। বলা হয় বাংলাদেশে বা বাঙালিদের মধ্যে হিন্দু নারীদেরকে লেখাপড়ার কথা প্রথম যিনি বললেন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রায় 100 বছর পর বাঙালি মুসলিম নারীদেরকেও যে লেখাপড়া করা দরকার, মুসলিম নারীদের লেখাপড়ায় নিয়ে আসার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন, তিনি হচ্ছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। অনেক বই আছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তোমাদের বইতে বেগম রোকেয়াও বলা হয়, কেমন? অনেকে বেগম রোকেয়াও বলেন, কিন্তু তোমাদের বইয়ে যেহেতু রোকেয়া সাখাওয়াত হোসেন আছে, আমরা লিখবো রোকেয়া সাখাওয়াত হোসেন। আগের বেগম আর লেখার দরকার নেই, কারণ পাঠ্য বইয়ে তোমাদের যেরকম আছে আমরা সেরকমই লিখি। তো রোকেয়া সাখাওয়াত হোসেন জন্ম নিয়েছিলেন 1880 খ্রিস্টাব্দে ডিসেম্বরে রংপুরের মিঠাপুকুর থানার একটি পায়রাবন্ধ নামক গ্রামে। তার পিতা জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের এবং মাতা আরাহাতুন্নেসা চৌধুরী। তার প্রকৃত নাম রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে সাখাওয়াত হোসেনের সাথে তার বিয়ে হওয়ার পর নাম হয় রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়ার পিতা বহু ভাষায় সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। কিন্তু তার বড় ভাই বোনদের সাথে, বড় ভাইরা যখন পড়তো বা বড় ভাইদের বই থেকে তিনি স্কুলে যাননি, কিন্তু বাসায় বড় ভাইদের বই থেকে তিনি পড়াশোনা শেখেন এবং পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। রোকেয়া তখন বাংলা এবং ইংরেজি ভালোভাবেই রপ্ত করেছিলেন এবং জ্ঞান অর্জনের প্রতি তার আগ্রহী হয়ে ওঠেন। এর কারণে 1898 সালে উর্দুভাষী বিপত্নিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তার বিবাহ হয়। সাখাওয়াত হোসেন ছিলেন বিপত্নিক, তার আগে আরেকটি স্ত্রী ছিল, সেই স্ত্রী মারা যাওয়ার পর এবং তিনি ছিলেন উর্দুভাষী এবং তার সাথেই তার বিয়ে হয়। স্বামী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সেই স্বামীর উৎসাহে এবং অনুপ্রেরণায় তিনি পড়াশোনা করতে আগ্রহী হন এবং পাশাপাশি তিনি লিখতেও শুরু করেন সুলতানাস ড্রিম নামক ইংরেজিতে প্রবন্ধ। বিরূপ সমালোচনা এবং নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি, বরং পর্দা প্রথা, শিক্ষা বিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে তিনি ছাত্র সংগ্রহ করতেন। রোকেয়া, এখানে আরো কিছু কথা তোমাদের জানা উচিত যে আজকে থেকে 100 বছর বা 150 বছর আগে সেই সময়ে নারীদের লেখাপড়া করার জন্য তিনি আগ্রহী হয়ে উঠেছিলেন এবং শুধু এক প্রত্যন্ত রংপুর, এবং সেখানে যখন সম্ভব হয়নি তিনি সেখান থেকে কলকাতা চলে যান। কলকাতা গিয়ে মাত্র 5 থেকে 7 জন ছাত্রীকে নিয়ে তিনি স্কুল চালু করেন। সেই ছাত্রীদেরকে যে ভ্যানে করে নেওয়া হতো, সেই ভ্যানকে আবার কাপড় দিয়ে পেঁচানো হতো। তো এই যে মেয়েদেরকে বেরিয়ে নিয়ে স্কুল করছেন এবং তাদের যে স্কুলে পড়াশোনা, মেয়েদের পড়াশোনার কথা বলছেন, এমনকি অবস্থা এরকম অবস্থা হয়েছিল যে তার মৃত্যুর পর তার কবর দেওয়া নিয়েও সংশয় তৈরি হয়েছিল, এবং কবর দেওয়ার পরও তাকে কবরস্থ করা যাবে না, কবর থেকে তার লাশ উঠিয়ে ফেলা হবে, এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল সমাজে। এরকম এক প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে বেগম রোকেয়া নারীদের পক্ষে কথা বলেছেন, নারী শিক্ষার কথা বলেছেন।
সেই বিষয়গুলোই আমরা দেখবো তার এই প্রবন্ধে। এবার তিনি কি বলেছেন। তো খেয়াল রাখতে হবে যে লেখাটি 100 বছর আগের লেখা, সুতরাং এই লেখার ভাষাও সে সময়ের প্রেক্ষাপটে লেখা, 100 নেওয়া আর বেশি, 110-15 বছর আগের লেখা। গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তি নিকেতন বোঝায়, যেখানে দিবাশেষে গৃহী কর্মক্লান্ত অবস্থায় শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। পাখির যেরকম বাসা, জীবনানন্দ দাশের পাখির নীড়ের মতো চোখ, সেই পাখির নীড়, মানুষের সেরকম গৃহ। গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। পশু পক্ষীদেরও গৃহ আছে, তাহারাও স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে, ঘরে এসে সে নিরাপদ হয়। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহ সুখ মিষ্টি বোধ হয় না। পিপাসা না থাকলে পানি খেতে যেরকম ভালো লাগে না, ঠিক ঘর ছেড়ে কিছুদিন না থাকলে ঘরের কি সুখ সেটা বুঝতে পারা যায় না। পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়। বাড়ি আসিলে যেন হাফ ছাড়িয়া আছে। সারাদিন বাইরে কাজ করতে করতে সন্ধ্যার সময় বাড়িতে আসলে মনে হয় যেন বাড়ি আসার জন্য সে যে উৎসুক ছিল। এখন আমাদের গৃহ সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমাদের গৃহটা কি সেটা সম্পর্কে আমরা কিছু কথা এখন বলতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহ সুখে বঞ্চিতা। গৃহ সুখ থেকে ভারতীয় নারী, পুরো ভারত, তখনও তিনি যখন লিখছেন তখন পাকিস্তান বাংলাদেশ হয়নি, পুরো ভারতের নারীরাই গৃহ সুখ থেকে বঞ্চিত না হয়ে বঞ্চিতা লিখেছেন। সে সময় যে স্ত্রীলিঙ্গান্তর হতো বিশেষণে। যাহারা অপরের অধীনে থাকে, অভিভাবকের বাটিকে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। বাড়িটা তো তার না অভিভাবকের, নারীর নয়, সুতরাং এই বাড়িটা তার কাছে কারাগারের মতো মনে হয়। পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নয়, তাহার নিকট গৃহ শান্তি নিকেতন বোধ হইতে পারে না। সুতরাং পারিবারিক যদি শান্তি না থাকে, তাহলে গৃহ তার নিকট আর আরামের জায়গা মনে হয় না। কুমারী, সদবা, বিধবা সকল শ্রেণীর অবলার শোচনীয় অবস্থায় শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু নমুনা দিতেছি। এরূপে অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। কারণ অন্তঃপুরের কথা তো বাইরে প্রকাশ করা যায় না, ওটা পর্দা দিয়ে ঢেকে রাখতে হয়। সুতরাং এগুলো প্রকাশ করতে গেলে তার ভাইগণ ব্যথিত হইবেন। তারপরে তিনি বলছেন, আমরা একবার জামালপুরের নিকটবর্তী কোনো এক শহরে বেড়াইতে গিয়েছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে। সেই বাড়ির মানে বাড়ির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষ বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোকদের দেখিতে আমাদের আগ্রহ হয়। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিণী, যদিও কুপমণ্ডক। শান্তভাষিণী, মিষ্টিভাষিণী, শান্তশিষ্ট, কিন্তু কুপমণ্ডক মানে কুয়োর ব্যাগ। কুপমণ্ডক মানে কুয়োর ব্যাগ, মানে কুয়োর মধ্যে থেকে কুয়োকেই পৃথিবী মনে করে। তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন। সেখানে শরাফতের পত্নী হাসিনা, ভগ্নী জমিলা, জমিলার কন্যা ও পুত্রবধূ প্রভৃতি উপস্থিত হইলেন। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম, তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন নাই, ইহাই তাহাদের বংশ গৌরব। তারা গর্ব করছেন, অহংকার করছেন যে আমরা কোনোদিন বাড়ির বাইরে যাইনি, কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই। আমি সবিস্ময়ে বলিলাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কি রূপে? আপনার ভ্রাতৃবধূ আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, ইনি আমার আত্মীয় কন্যা,
এ পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠী বাড়ি পাশাপাশি দেখিবে। এই বলিয়া তিনি আমাকে অন্য একটি ঘরে লইয়া গিয়া বললেন, এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো। তখন তিনি একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরিয়া ফিরিয়া লইয়া গেলেন, তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন। কক্ষগুলি অসূর্য স্পর্শ, ঘরগুলোতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সূর্য নাগাল পায়, সুতরাং তারা ঘরের বাইরে যান না, এটা প্রমাণ বলিয়া বোধ হইল। অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপরদিকে হাসিনার পুত্রবধূ আছে। জমিলা বলিলেন, দেখিলে এই দ্বারের অপার্শ্বে আমার ভাইয়ের বাড়ি, এ পার্শ্বে আমার বাড়ি। অকক্ষে বধূ থাকেন বলিয়া এ দ্বারটি বদ্ধ রাখি, আমাদের সওয়ারির দরকার হয় না। হয় না কেন তাহা এখন বুঝিলে এই রূপে বাড়ির সকল প্রদক্ষিণ করা যায়, অর্থাৎ বাড়ির এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া যায় এবং এখানকার মধ্যেই তাদের আত্মীয়তা হয়। সুতরাং বিয়ে উপলক্ষেও তারা বাড়ির বাইরে যেতে হয় না, বাড়ির এক ঘর থেকে আরেক ঘরের মধ্যেই নিকট আত্মীয়দের মধ্যেই তাদের বিয়ে হয়। পাঠিকা কি মনে করেন যে হাসিনা বা জমিলা গৃহে আছেন? এরকম ঘরে যারা আছেন, যারা পাঠিকা, তারা কি মনে করেন তারা গৃহে আছেন? প্রশ্ন রেখেছেন। এগুলো কি গৃহ বলা যায়? অবশ্য না। কেবল চারি প্রাচীরের ভিতর থাকিলেই গৃহে থাকা হয় না, চারদিকে প্রাচীর বা দেয়াল দিয়ে ঘর বানালেই ঘরে থাকা হয় না। এদেশে বাসর ঘরকে কোহবর বলে, কিন্তু কবর বলা উচিত। এরকম যে ঘর, এটাকে লেখক বলছেন কোহবর না, কবর বলা উচিত। বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন এক পাল ছাগল আছে, হংস কুকুট আছে, সেইরূপ একদল স্ত্রীলোকও আছেন, অথবা স্ত্রীলোক বন্দিনী বলা যাইতে পারে। স্ত্রীলোকরা অনেকটা যেন বন্দী হয়ে আছেন, এরকম। এই কার্ডটা থেকে সাউন্ড শোনা যাচ্ছে, একটু মিউট করে রাখো তো। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। আমাদের পরিবারের প্রধান তিনি মনে করেন গৃহটা তার, বাকিরা তার আশ্রিতা। মালদহে কয়েকবার আমরা এক বাড়িতে যাতায়াত করিয়াছি। একটা বাড়িতে, মালদহ জেলা একটা বাড়িতে তিনি বেড়াতে গিয়েছেন। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। প্রফুল্লমুখী, হাসিমুখী বা খুশি, প্রফুল্ল মানে আনন্দ, খুশি, হাসি। স্ত্রীকে কখনো হাসিমুখী দেখা যায় না। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। ইহার কারণ এই যে কয় বৎসর অতীত হইল কলিম স্বীয় ভাইরাবাইয়ের সহিত বিবাদ করিয়াছেন, তাহার ফলে কলিমের পত্নী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পান না। কলিম তার ভাইরার সাথে বিবাদ করেছেন, ভাইরার সাথে ঝগড়া হয়েছে। ভাইরা হচ্ছে যে কি শেলিকার স্বামীকে ভাইরা বলা হয়। সুতরাং যেহেতু ভাইরার সাথে বিবাদ হয়েছে, সুতরাং স্ত্রীও তার ভাইরার স্ত্রীর সাথে, মানে তারা দুই বোন, তারা দেখা করতে পান না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্যই আসিবেন। হায়, বাটি যে কলিমের, বাড়িটা তো কলিমের, সুতরাং কলিমের বউয়ের সে কথা বলার অধিকার নেই। তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। আবার ওদিকে ও বাটিখানা সলিমের, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। সুতরাং তার বোনের বাড়িতেও বোনের জামাইয়ের বাড়ি, সুতরাং এই বোনের প্রবেশ নেই, আর এই বাড়িও তার স্বামী, সুতরাং তার বাড়িতেও তার বোনের প্রবেশ নেই। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্ন, বস্ত্র বা অলঙ্কারের অভাব নেই। বলি, অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নী বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? এই অলঙ্কার কি তার এই যে পিতা নেই, মাতা নেই, একমাত্র বোন আছে, এই বোনের সাথে দেখা করা না পারার যন্ত্রণাটা কি দূর করতে পারে? শুনিলাম তিনি সপত্নী কণ্টক হইতেও বিমুক্ত নহে। সপত্নী কণ্টক হইতেও বিমুক্ত নয় মানে কি, তারা একটা সতীনের কাটাও আছে, এই ঘরে একটা সতীনও আছে। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়?
তাহলে এই ঘরটা কি তার কাছে শান্তিনিকেতন বলে মনে হয়? প্রশ্ন রেখে ছেড়ে দিয়েছেন, তোমাদেরকেই বুঝে নিতে হবে। এই প্রশ্নটা তিনি রেখে ছেড়ে দিয়েছেন, তোমাদের বুঝে নিতে হবে যে এটা বুধ হয় কিনা। আমরা রমা সুন্দরীকে অনেকদিন হইতে জানি, তিনি বিধবা, সন্তান সন্ততিও নাই। তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, 2-4টি পাকা বাড়িও আছে। তাহার দেবর এখন সেসব সকল সম্পত্তির অধীশ্বর। স্বামী মারা গিয়েছে, দেবর হয়ে গেছে সকল সম্পত্তির মালিক। দেবরটি কিন্তু রমাকে এক মুঠা অন্ন এবং আশ্রয় দানেও কুণ্ঠিত। আমরা বলিলাম, ইনি হয়তো দেবর পত্নীর সহিত কুন্দল করেন। একতার উত্তরে একজন বললেন, রমা সব করিতে জানে, কেবল কুদল জানে না। কুন্দল মানে ঝগড়া করতে জানে না। রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানে না। মানে খুব আন্তরিক, পর করতে জানে না, আপন করতে জানে। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়িতে থাকিতে পান না কেন? কপালের দোষ। তাহলে সেই দোষ দেবরের নয়, সেই দোষটা সমাজ মনে করে তার কপালের দোষ। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়েছিলাম। বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। অমরাবতী মানে স্বর্গের একটি নগর, জান্নাতুল ফেরদৌসের মতো। এরকম মনোহর, মনোমুগ্ধকর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। এদিকে সেদিকে 5-7খানা রজত আসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছেন। সুন্দর সুন্দর রজত নির্মিত আসন, চেয়ার রাজাকে যেন আহ্বান করতেছে, খালি চেয়ার পড়ে আছে। রানীর ঘর কয়খানাতেও টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর ধুলার স্তর পড়িয়াছে। রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রানীকে দেখিয়া আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখিয়া আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এ মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানে সামান্য লাল পেড়ে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা। অনুমান 15 দিন হইতে তৈলের শরীর চুলের সাক্ষাৎ হয় নাই, মানে 15 দিন থেকে মাথায় তেল দেননি। মুখখানি এমনই করুণ ভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতী বিষাদ বলিলে অত্যুক্তি হয় না। মূর্তিমতী বিষাদ, দুঃখ বললে অতিউক্তি হয় না। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ রানীর নয়ন দুটিতে কি কি হৃদয় বিদারক ভাব ছিল, তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। রানীর চোখ দেখলেই একটি হৃদয় বিদারক, হৃদয় বিদীর্ণ হয়, এরকম একটি ভাব। আমাদের একটি সমবর্ষী সঙ্গিনী বলিলেন, তুমি রাজার রানী, তোমার এ বেশ কেন? এসো আমি চুল বেঁধে দেই। রানী উত্তর দিলেন, জানি না কি পাপে রানী হয়েছি। ঠিক কথা, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে। রানী বলছেন, কি পাপ করেছি, সেই পাপের কারণে, কোন গুনার কারণে রানী হয়েছি। এবার ধর্মীয় বিষয়ে তিনি যাচ্ছেন, সমাজ থেকে কিছু উদাহরণ দিলেন, এবার তিনি ধর্মীয় প্রসঙ্গে যাচ্ছেন। মোহাম্মদীয় আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারী হই, আমাদের বাড়িও হয়, কিন্তু তা হইলে কি হয়? বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হয়। আমরা আইন অনুসারে বাড়ির অধিকার হই, কিন্তু এগুলোর মালিক হন কখনো স্বামী, কখনো পুত্র, কখনো জামাতা, মানে মেয়ের জামাই। জামাতা এখানে মেয়ের জামাই। দেবর মানে স্বামীর ভাই ইত্যাদি হন। তাহাদের অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক হন। তারা যদি না থাকেন, জমিদারের আমলা বা নায়েব সেই বাড়ির মালিক হয়ে যায়। গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রীড়া পুতুল মাত্র। নায়েব কর্ত্রীকে যাহা বুঝায়, অবোধ নিরক্ষর কর্ত্রী তাহাই বুঝেন। কর্ত্রী তো নিরক্ষর, পড়াশোনা জানেন না, সুতরাং তিনি কিছু বুঝতে পারেন না, নায়েব যা বুঝায় তাই তিনি বুঝেন। ঐরূপ আরো কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খাদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী, তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্যা। হাশেম ছলে কৌশলে সমস্ত জমিজমা আত্মসাৎ করিয়া লইল। খাদিজার হাতে 1 পয়সা নাই। খাদিজার পৈতৃক বাড়িতে বসিয়াই হাশেম আর 2-3টা বিবাহ করিয়া তাহাকে সতীন জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে আর ক্ষমতাশীল পুরুষের বাহাদুরি কি? ইহাতে যদি খাদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ের স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন। এতে যদি তিনি খাদিজা করেন,
বিরক্ত হন, তাহলে প্রবীণা গ্রামের নারীরাই খাদিজার নিন্দা করেন যে স্বামীর প্রতি তার ভক্তি নেই। আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতা ভগ্নিগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতৃগণের কে নরাকারের পিশাচ রূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি। ভাইরা মনে করতে পারেন যে ভাইদেরকে, পুরুষদেরকে মানুষ আকৃতির পিশাচ বলে চিত্রিত করছে, তাহা নয়। আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই। ভ্রাতাদের প্রতি, ভাইদের প্রতি, পুরুষদের প্রতি কটু শব্দ আমি ব্যবহার করি নাই। কাহাকেও পাপিষ্ট পিশাচ নিষ্ঠুর বলিয়াছি কি? কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখাইতেছি। আমি নারীদের হৃদয়ের ক্ষত বা অন্তরের বেদনার জায়গাটুকু দেখাচ্ছি। ওই যে কথায় বলে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, এই কথায় আছে, আর নিজের দুঃখের কথা বলতেই পরনিন্দা হয়। এই ক্ষেত্রে তাহাই হইয়াছে। ভগ্নীর দুঃখ বর্ণনা করিতে ভ্রাতৃ নিন্দা হইয়া পড়িয়াছে। বোনদের দুঃখের কথা বলতে গিয়ে একটু ভাইদের নিন্দা হয়ে গেছে। সুখের বিষয়ে আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন যাহারা স্ত্রীলোকদের যথেষ্ট শান্তিতে গৃহসুখে রাখেন। তো সুখের কথাও আছে, অনেক ভাই আছেন যারা স্ত্রীদের গৃহসুখে রাখেন। কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়া থাকেন, স্বামিত্বের পরিচয় দিয়ে থাকেন অন্যায় ভাবে। যখন আমাদের গৃহে চালের উপর খড় থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালকানা ঝঞ্ঝা নীলে উড়িয়া যায়, টুপটাপ বৃষ্টি দ্বারা আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি, চপলা চমকে নয়নে ধাঁধা লাগে, বজ্রনাদে মেদিনী কাঁপে এবং আমাদের বুক কাঁপে, প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যায়, তখনও আমরা অভিভাবকের বাটিতেই থাকি। অর্থাৎ যখন আমরা কষ্টে থাকি, বেদনায় থাকি, বাড়ি ভেঙে যায়, সেই বাড়ির মালিকও তাকে আমাদের অভিভাবক রাখে। এবার বিপরীত অবস্থা, যখন আমরা রাজকন্যা রাজবধূ রূপে প্রাসাদে থাকি, তখনও প্রভুর গৃহে থাকি আর কি। যখন আবার ওই প্রাসাদ তুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, সোপান অতিক্রম করিতে অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে হতজ্ঞান অবস্থায় গোশালায় গিয়ে আশ্রয় লই, তখনও অভিভাবকদের বাটিতেই থাকি। তাই যখন আমরা অট্টালিকায় থাকি, ভূমিকম্পে সেই অট্টালিকা ভেঙে যায়, আমরা গরু ঘরে গিয়ে আশ্রয় নেই, সেই ঘরেও আমরা ওই অভিভাবকদের ঘরেই থাকি, নারীদের ঘর নেই কোথাও। অথবা গৃহস্থের বৌজি রূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলে প্রভুর আলোয় থাকি। যখন চৈত্রের মাসে ঘোর অমানিশীতে প্রভুর বাটিতে দুষ্ট লোক কর্তৃক লঙ্কা কাণ্ডের অভিনয় হয়, সব জিনিসপত্র ঘরগুলি দাউ দাউ করিয়া জ্বলিতে থাকে, আমরা এক বসনে প্রান্তির হাতে করিয়া কোনো মতে দৌড়াইয়া গৃহ দূরস্থিত একটা কুল গাছের তলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখনও অভিভাবকের বাটিতেই থাকি। তাহলে আমরা যখন গৃহ থেকে পালিয়ে যাই, তখনও অভিভাবকের গৃহ থেকেই পালিয়ে যাই, নারীর আর গৃহ নেই। ইংরেজিতে হোম বলতে বোঝায় গৃহ, শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই। শারীরিক আরাম ও মানসিক শান্তি নিকেতন যাহা, তাহাই গৃহ। বিধবা হইলে স্বামী গৃহ একরূপ বাসের অযোগ্য হয়, হতভাগিনী তখন পিতা ভ্রাতার শরণাপন্ন হয়। হিন্দিতে একটা প্রবাদ আছে, ঘর কি জলি বন মে গেই, বন মে লাগি আগ, বন বেচারা কিয়া করে, কর্ম মে লাগি আগ। অর্থাৎ গৃহদগ্ধ হইলে বনে গেলাম, বনে লাগিল আগুন, বন বেচারা কি করিবে, কপালেই লাগিয়াছে আগুন। অর্থাৎ এই যে ঘরের আগুনের যে মূল কারণ আমাদের কপালেই আগুন, নারীর কপালেই আগুন। তাই বলি, গৃহ বলিতে আমাদের একটি পূর্ণ কুঠির নাই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয় নহে, সকলের গৃহ আছে, কেবল নাই কেবল আমাদের। এই আমাদের বলতে লেখকটা বুঝিয়েছেন নারীদের। এবার নারীদের গৃহ কেন নেই, সেই কারণ নারীরা তাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য যে যতটুকু শিক্ষার প্রয়োজন, সেই শিক্ষা থেকে যে বঞ্চিত, সেই কথাগুলো উঠে আসবে। এবং শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে শিক্ষাকে প্রয়োগ করার ক্ষেত্র যদি না থাকে, তাহলে কিন্তু নারীর অধিকার ফিরে আসবে না। তো শিক্ষা প্রয়োগের অধিকারের ক্ষেত্রে যে বিষয়টি দরকার, সেটা হচ্ছে তাকে স্বনির্ভর হতে হবে। এবং অর্থ বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থা অর্থ উপার্জনের ক্ষমতা যদি তার মধ্যে তৈরি না হয়,
তাহলে নারীর কোনো অধিকার প্রতিষ্ঠিত হয় না। কারণ পরিবার যত ধনী পরিবারই হোক না কেন, যেখানে নারী অর্থ উপার্জন করছে না, তখন তার মত প্রকাশের কোনো অধিকার তৈরি হয় না। তোমরা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক ধনী পরিবারে দেখতে পারো, অনেক ধনী পরিবার আছে, সম্ভ্রান্ত পরিবার আছে, সেই পরিবারে যে নারীগুলো স্বনির্ভর নয় বা অর্থ উপার্জন করছে না, সেই নারীগুলোর মতামতের কোনো মূল্য সেই সমাজে নেই, সেই পরিবারে, সেই গৃহে নেই। সুতরাং এই গৃহে মানুষ তার গৃহের অধিকারী হতে হলে তাকে অবশ্যই স্বনির্ভর হতে হবে এবং পড়াশোনা শেখার মধ্য দিয়ে সবচেয়ে মূল কথা হচ্ছে তাকে অবশ্যই কি করতে হবে, তাকে অর্থ উপার্জনে সক্ষম হতে হবে এবং স্বনির্ভর হতে হবে। সেজন্য নিজে থেকে অর্থ উপার্জন করার যোগ্যতা অর্জন করতে পারে। তবে অর্থ উপার্জনই কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য নয়, সে কথা আমরা পূর্ববর্তী ক্লাসে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আমরা পড়েছি, সে বিষয়টিও তোমরা মাথায় রাখবে যে অর্থ উপার্জনই কিন্তু পড়া এই কি আর শিক্ষার মূল উদ্দেশ্য নয়। শিক্ষার মূল উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন করা, আর নারীকে আগে মানুষ হতে হবে, কেমন, এবং মানুষ হওয়ার জন্য সেই জন্যই তার দরকার শিক্ষা। সেই কথাগুলো কিন্তু এই প্রবন্ধে ব্যাখ্যা করা হয়েছে। তো তোমাদের শব্দার্থ পাঠ পরিচিতি একটু দেখে নিও, কোনো সমস্যা থাকলে আমরা আলোচনা করব। পরের ক্লাসে আমরা আবার আরেকটি কবিতা নিয়ে আলোচনা করব। পরবর্তী কবিতায় আমরা যাব। পরবর্তী ক্লাসের প্রথমে আমরা এই যে পড়ব এই বাংলা দ্বিতীয় পত্র, পরের ক্লাসে পড়ব বাংলা প্রথম পত্রের আরেকটি কবিতা। তাহলে এই প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের গৃহ প্রবন্ধে যে বিষয়গুলো এখানে দেয়া হয়েছে একটু দেখো। গৃহ রচনায় প্রাবন্ধিক কাদেরকে কুপমণ্ডুক বলেছেন? পুরুষদের, সমাজপতিদের, মহিলাদের, রাজাদের। কে পারবা? স্যার মহিলাদের। মহিলাদের, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এরকম করে করে তোমরা এই আনসার গুলো করবা, কেমন? অনেকের মতে চক্ষু কিসের দর্পণ? তাহলে অনেকের মতে চক্ষু অন্তরের দর্পণ না মনের দর্পণ, জাস্ট এরকম করে বলতে হবে, কেমন? এই অবজেক্টিভটা তৈরি করবা, সৃজনশীলটা করবা একটু বাসায়, বইয়ের সৃজনশীলটা একটু বাসায় করবা। আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।